নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুধের বক্রগতি, যেটা আগামী 6 দিন পর থেকে হতে চলেছে। আজকে আমি যখন রেকর্ড করছি সেটা হচ্ছে 8 তারিখ। তো পরবর্তী 6 দিন মানে 14 তারিখ থেকে ঘটতে চলেছে এবং সেটা 4 তারিখ পর্যন্ত ঘটবে। গতদিনের বুধের অনুষ্ঠানে যখন মার্গী গতি নিয়ে আলোচনা করেছিলাম মকর রাশিতে, তখন বলেছিলাম যে দুটো পার্টে আলোচনাটা করব। তার কারণটাও আপনাদের কিছুটা ব্যাখ্যা করেছিলাম। আজকে তার অবশিষ্টাংশটা ব্যাখ্যা করব। তো যাই হোক, আপনাদের একবার শুধু রিক্যাপ করে আলোচনায় চলে যাচ্ছে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট গোচর, ইমিডিয়েট যা পারিপার্শ্বিক অবস্থা রয়েছে তার সাপেক্ষে খুব ইম্পর্টেন্ট গোচর। তো সেই হিসাবে বলছি, বুধ মকরে প্রবেশ করেছে 29 তারিখ, 29/12/2021 সকাল 11টা 13 মিনিটে। বুধ বকরি হবে আগামী 14 তারিখ, 14ই জানুয়ারি বিকেল 4টে 42 মিনিটে। কত ডিগ্রিতে হবে? 16°11'8" হবে। বৃষ রাশির নবাংশে গিয়ে বুধ বকরি হবে। খুব মাইনিউটলি জিনিসটা বোঝার চেষ্টা করুন। রবির দ্বিতীয়পতি একাদশপতি হচ্ছে বুধ, সে 10,000 নবাংশে গিয়ে বকরি হয়ে যাবে। আবার রবিও যেদিন বকরি হবে সেদিন রবিও সেই ঘরে প্রবেশ করবে, অর্থাৎ মকর রাশিতে। সেদিন মকর সংক্রান্তি রয়েছে এবং শনি অলরেডি রয়েছে। বুধ যখন 16 ডিগ্রি পর্যন্ত যাবে, শনি তখন নিয়ার অ্যাবাউট 20 ডিগ্রির কাছাকাছি থাকবে। তো বুধের সাথে শনির ডিফারেন্সটা খুব বেশি থাকবে না। এবং সব থেকে বড় ব্যাপার, বুধ এবং শনি দুজনেই চন্দ্রের নবাংশ থাকবে এবং তৃতীয় নবাংশে থাকবে চন্দ্রের সেটা। তো সেই হিসাবে দুজনের খুব কাছাকাছি অবস্থান হওয়া তার কি ইম্প্যাক্ট পড়বে সেটা নিয়ে আলোচনা আসছি জাস্ট। তো 16°11'8" গিয়ে বুধ বকরি হবে। বকরি হয়ে বুধ নিচের দিকে নামতে থাকবে এবং মার্গী হবে 4 তারিখ, 4 ফেব্রুয়ারি 2022 সালে সকাল 9টা 18 মিনিটে। সেটা 13 মিনিট 26 সেকেন্ডে, অর্থাৎ মকর এবং আমাদের ধনু রাশির যে একদম লাইন আছে, লাইন জাংচার যেটা রয়েছে, সেই লাইনের প্রায় কাছাকাছি এসে বুধ ডাইরেক্ট হয়ে যাবে। ডাইরেক্ট হয়ে আলটিমেটলি মকর রাশি ত্যাগ করবে, সেটা হচ্ছে 6 তারিখ, 6/3/2022। তো এই হচ্ছে বুধের সার্বিক গোচরটা। এবার আমি বকরি অবস্থায় আর দুটো ইনফরমেশন দিয়ে নিই। বকরি যখন হয়ে যাবে, বকরি হয়ে মীন রাশির নবাংশ ক্রস করবে, সেটা হচ্ছে 23 তারিখ, 23শে জানুয়ারি রাত্রি 12টা 52 থেকে 25শে জানুয়ারি বিকেল 4টে 46 মিনিট পর্যন্ত। এবং মার্গী অবস্থায় বুধ এই দূরত্বটা অতিক্রম করেছে 3/1/2022 থেকে 5/1/2022, সেটা রাত্রি 3টে 16 থেকে সকাল 6টা 12 মিনিট, সন্ধে 6টা 12 মিনিট পর্যন্ত। এই ফেজটাতে দেখবেন সব থেকে বেশি ঠান্ডা পড়েছিল আমাদের এখানে এই 4 দিন মতন। যাই হোক, এবার আমি একদম স্পেসিফিক আলোচনায় চলে যাচ্ছি। বুধ কি না, বুধ হচ্ছে প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন। বুধ হচ্ছে ইনফরমেশনের বার্তাবাহক, রাজার প্রোক্লামেশন, রাজার মুখ, তা হচ্ছে বুধ। রবি কখনো নিজে কোনো কাজ করে না, তার জন্য রবি অনেক তার সন্তান সম অমাত্য সে রেখেছে। তো তারা রবির হয়ে কাজ করে দেয় সব সময়, যা ডাইরেকশন আসে সেই অনুসারে কাজ করে। মনে রাখবেন, এই সৌরজগতের মধ্যে প্রথম যে দেবতা, রবি কিন্তু দেবতা। রবি হচ্ছে দেবতা এবং তিনি প্রথম সৃষ্ট হয়েছে সৌরজগতের মধ্যে। বাকিরা সবাই কিন্তু ডেমিগডস। আলোচনায় আমি বলেছিলাম যে বৃহস্পতি কিন্তু দেবগুরু হওয়া সত্ত্বেও বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়ালি উপদেবতা, মানে উপ মানে দেবতার থেকে লোয়ার, ডেপিউটি দেবতা। তো সেই হিসাবে দুজনের মধ্যে একটা ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সগত ডিফারেন্স আছে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে বৃহস্পতিকে অ্যাকচুয়ালি গুরুর মর্যাদা এখানে দেওয়া হয়েছে, সেহেতু রবিও তাকে গুরু হিসাবে কনসিডার করতে বাধ্য, কারণ এটা ঈশ্বরের নির্দেশ।
তার র্যাঙ্ক অনুসারে নিচের দিকে আছে, কিন্তু নলেজ তাকে দেওয়া হয়েছে। তার মানে এটা নয় যে রবির কোনো নলেজ নেই, রবির মধ্যে সর্বপ্রকার নলেজ রয়েছে। সমস্ত প্ল্যানেট রবি থেকেই তৈরি হয়েছে। সুতরাং সৌরজগতের মধ্যে রবি সেখানে পিতার ভূমিকা পালন করে। রবিকে আমরা পিতৃ জায়গাকে কেন কনসিডার করি, কারণ সমস্ত প্ল্যানেট বা আমাদের প্ল্যানেটগুলোর যে স্যাটেলাইটগুলো রয়েছে, উপগ্রহ রয়েছে, অসংখ্য উপগ্রহ রয়েছে এই সৌরজগতের মধ্যে যা রয়েছে, আমাদের মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে অসংখ্য ছোট ছোট যে গ্রহাণুপুঞ্জ রয়েছে, অসংখ্য কোটি কোটি রয়েছে সেগুলো। তার কিছু কিছু আয়তন আবার মানে বেশ বড় মানে সেটা পৃথিবী বা অন্যান্য গ্রহের সাপেক্ষে অনেক অনেক গুণ ছোট, কিন্তু তাও একটা ব্যান্ড ধরে তারা ঘুরছে। এরা কিন্তু সবাই মানে ওখানে একটা ডিমার্কেশন তৈরি করে দিচ্ছে পৃথিবীর কাছের গ্রহ এবং পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ, অর্থাৎ লং টার্ম এফেক্ট এবং শর্ট টার্ম এফেক্ট, এই দুটোর ডিফারেন্স কিন্তু ন্যাচারালি তৈরি করা আছে। তো সেই হিসেবে রবিকে সবসময় পিতার ভূমিকায় অবতীর্ণ করা হয়েছে। তো রবি এখানে তার যে মুখ, তার যে মাউথ, সেটা হচ্ছে বুধ, সেকেন্ড হাউস, সে কোঅর্ডিনেশনের বাহক। তো সমস্ত প্রকার ইনফরমেশন, আমি যে কথা বলছি, আপনারা ভিডিওটা যদি আমাকে না দেখেও শোনেন তাহলে ইনফরমেশনটা অ্যাকচুয়ালি যাচ্ছে। ভিডিওর যে ভিজুয়ালাইজ এফেক্টটা সেটা শুক্র দেয় যে কোনো জিনিসকে, কিন্তু তার অ্যাকচুয়াল বক্তব্যটা সবসময় বুধ করে। আমি কেন বারবার একটা কথা এই কারণে বলছি, কারণ এই সময় এখানেই ফাম্বলিং হওয়ার একটা সমস্যা রয়েছে। তো সেই সমস্যাটা কিন্তু বলতে যাচ্ছি আমি আপনাদের। বুধ অ্যাকচুয়ালি কি করে না, বুধ আমাদের যে কোনো প্রকার ব্যবসা বাণিজ্য, সেটা সেলস পারচেস যে কোনো কিছু হোক না কেন, তার সাথে যুক্ত, বাণিজ্যের সাথে যুক্ত। বুধ হচ্ছে অল্প মেধার সাথে যুক্ত। বহু লোক দেখবেন বুধকে, বা বিভিন্ন বাজার চলতি বইতেও দেখবেন বুধকে বোধি বা মেধাসত্ত্বের সাথে যুক্ত করা হয়েছে। বুধ অবশ্যই মেধা শক্তি, কিন্তু মেধা শক্তির প্রাইমারি পোর্শনটা, অর্থাৎ মুখটা, যেখানে আগুনটা স্পার্কিং হবে, তারপরে স্যাটার্ন তার যতটা গ্রে ম্যাটার আছে সেই অনুসারে ধরে নেবে। তো স্পার্কটা দরকার বুধের এখানে। বুধ আমাদের নার্ভ সেলকেও কন্ট্রোল করে, অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পেরিফেরিয়াল পার্ট দেখছে মঙ্গল, ভিতরের পোর্শন দেখছে মূলত বৃহস্পতি এবং শনি। চন্দ্র রয়েছে তার সাথে কিছুটা অংশ জুড়ে। তো এই অংশের সমস্ত নির্দেশ, আমি যে হাতটা নাড়াচ্ছি, মস্তিষ্ক আমাকে বলছে। তো এই যে নির্দেশ বুধ করছে, যে কোনো প্রকার কোঅর্ডিনেশন বুধের সাথে যুক্ত। বুধ যখন মকর রাশিতে এসে বকরি হয়, এই বকরি অবস্থাতে বুধ কিছু স্পেসিফিক ফাংশন করে, কিছু স্পেসিফিক, সেই ফাংশনটা একটু ইউনিক। কীরকম ইউনিক ফাংশন আপনাদের বলে দিই, সেটা হচ্ছে বুধ শনির কাছে চলে গেছে। স্যাটার্ন কি? স্যাটার্ন হচ্ছে যোগী, স্যাটার্ন পরম জ্ঞানী। বুধ হলেও জ্ঞান রয়েছে, কিন্তু বুধের জ্ঞানটা হচ্ছে আমাদের একদম যে প্রাইমারি চাইল্ডহুড যে জায়গাটা রয়েছে, অর্থাৎ 1 বছর থেকে 12 বছর পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ এই ডেভেলপমেন্টটা বুধের ওপরে তৈরি হয়। আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলুন, আমাদের সব কিছু বুধের ওপর ডিপেন্ড করে। আর একটা মানুষ যখন একটা নির্দিষ্ট বয়স অতিক্রম করে, তার নলেজ এবং এক্সপিরিয়েন্স, তার সাথে নলেজ মানে শুধু মেটেরিয়াল নলেজ নয়, মেটেরিয়াল নলেজের সাথে তার অনেক গুণ বেশি স্পিরিচুয়াল নলেজ যখন গ্যাদার্ড হয়। লজিক, স্পিরিচুয়ালিটি হচ্ছে লজিক, বেসিক লজিক। কখনো ভাববেন না যে শেষ বয়সে গিয়ে আমাদের ধর্মকর্ম বা স্পিরিচুয়ালিটি করা উচিত। শাস্ত্র বলছে 5 বছর বয়স থেকেই দুটো করা উচিত। আগে সেটাই হতো, এখন সেটা হয় না। তো সেই হিসেবে বেসিক লজিকের জায়গা হচ্ছে বুধ, এবং স্পিরিচুয়ালিটিও বেসিক লজিকের জায়গা হবে। এটা হলে এটা হবে, ধ্রুব সত্য, যেটা ইউনিভার্সাল ট্রুথ, সেটাই স্পিরিচুয়ালিটি। তো সেইখানে এসে আমাদের শনি এবং বুধের যখন খুব নিয়ারনেস থাকবে 14 তারিখের আশেপাশে গিয়ে, তখন ভেলোসিটিটা দেখুন, বুধের আস্তে আস্তে কমছে। বুধ খুব দ্রুত মানে মুভেবল একটা প্ল্যানেট। সে যখন নর্মাল ভেলোসিটিতে চলে 2 ডিগ্রির থেকে বেশি চলে। অ্যাভারেজ আমরা বলি 18 দিন, কিন্তু হাইস্ট ভেলোসিটিতে কিন্তু বুধ 15.5 দিনে একটা ঘর ক্রস করে যায়। আর শনি হচ্ছে ততটাই স্লো।
যার হাইয়েস্ট ভেলোসিটি তো 7 মিনিটের বেশি গতি থাকে না, কিন্তু এই মুহূর্তে 7 মিনিট। তো যার কাছে যেটা, শনির কাছে 7 মিনিটটাই ম্যাক্সিমাম, যেহেতু সে বড় প্ল্যানেট, তার মোমেন্টাম অনেক বেশি। তো সেই হিসেবে বুধ যখন শনির একদম কাছে যাবে, শনি হচ্ছে সেজ, আগেই বললাম শনি হচ্ছে সাধক, শনি হচ্ছে পরম জ্ঞানের কারক। পরম জ্ঞান মানে যেটা সাথে আপনাকে একদম দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ লর্ড, যার সাথে পরিচয় হবে, সেটার কারক হচ্ছে স্যাটার্ন। বৃহস্পতি তার ফান্ডামেন্টাল তৈরি করবে এবং স্যাটার্ন তার পুরো জায়গাটার স্যাচুরেশন পয়েন্টটা তৈরি করবে। এবং বুধ কি করছে, সেই লজিক এবং ইনফরমেশনটা নিয়ে সে যাচ্ছে। তো স্যাটার্নের কাছে আবার স্যাটার্ন কি হচ্ছে, নর্মাল যখন আমরা গোচরে স্যাটার্নকে বিবেচনা করি, তো স্যাটার্নকে আমরা কমন পিপলও বলি, নর্মাল র্যাঙ্ক অ্যান্ড ফাইল পিপল। অনেক সময় বইতে লেখা থাকে, দেখবেন যে দরিদ্র মানুষের কারক হচ্ছে শনি। আপনাদের কিছু রং ইনফরমেশন বলে দিই, যখনই সংস্কৃত থেকে বাংলায় বইগুলো তর্জমা হয়েছে, এই তর্জমা করার সময় যারা তর্জমা মূলত করেছেন তাদের কোনো দোষ নেই। তাদের মধ্যে অধিকাংশ মানুষই ধরুন অ্যাস্ট্রোলজি রিলেটেড কিছু জানেন না, তিনি সংস্কৃতটা জানেন, বাংলাটা জানেন, তিনি কনভার্ট করে দিয়েছেন। অ্যাকচুয়ালি দরিদ্রের সাথে স্যাটার্নের কোনো কারণ নেই। স্যাটার্ন হচ্ছে দরিদ্র মানে কি, দরিদ্র মানে যে মানুষের কাছে কোনো ধন দৌলত নেই। স্যাটার্ন কিসের কারকতা করছে, নলেজ। খুব নলেজেবল পার্সন কোনোদিন পয়সার পেছনে দৌড়াবে না, তার তো সে তো জানে এই পয়সাটা আমার ক্ষণিকের জন্য, এই আনন্দটা আমার ক্ষণিকের জন্য, সুতরাং আমি কেন এর পেছনে রান করব। এটা কিন্তু টোকেন আকারে বোঝানো রয়েছে। জিনিসটার বেসিক থিওরিটা বোঝার চেষ্টা করুন। শনি কোনো দিন ওই যেটা বলা হয়, আমি বইতে বহু বাজার চলতি বর্তমান যে আমি বই দেখেছি, দু একজন ব্যক্তি রেখে তাদের আমি দেখেছি, এখানে লেখা থাকে যে দরিদ্র মানুষ, কম্পারেটিভলি ইললিটারেট, পিছিয়ে পড়া মানুষ, কোনো পিছিয়ে পড়া ঠড়া মানুষ নয়। একটা সেজ কোনো দিন পিছিয়ে পড়া মানুষ হতে পারে? যে অ্যাকচুয়াল সেজ হয়, সে তো সমাজের সব থেকে এগিয়ে থাকা মানুষ। মানে অ্যাকচুয়াল, মানে একটা সেই আমার গুরুদেব একটা কথা বলতেন, একদম অপ্রাসঙ্গিক কথা বলছি, যে মানে সুখদেব যখন, মহর্ষি সুখদেব যখন যাচ্ছেন, তো উনি তো বস্ত্র পরিধান করতেন না, তো একদম ভগবানের স্বরূপ ছিলেন উনি, মানে ভগবানের মতন দিব্য জ্যোতি ওনার মধ্যে ছিল। তো উনি যখন যাচ্ছেন, গ্রামের প্রচুর পুরুষ মহিলা বাচ্চা ওনাকে পেছনে খ্যাপাচ্ছে আর কি, উলঙ্গ অবস্থায় যাচ্ছে। তো ব্যাপারটা একটু দৃষ্টিকটু তাদের কাছে, কারণ তারা সবাই বস্ত্র পরিধান করেন। তো সেই হিসাবে তাকে একটু মকারি করছে। তো আলটিমেটলি তাকে যখন, সে যখন সভাগৃহে ঢুকলো, তাকে যখন পরীক্ষিত মহারাজ ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, ষষ্ঠাঙ্গে প্রণামেরও পদ্ধতি আছে, আপনার এই এলবোটা এবং নিটা মাটি টাচ হবে, সব কিছু নিয়ম আছে প্রণাম করার। তো সেই সেই হিসাবে যখন প্রণাম করছে তাকে, সেই প্রণাম করার সময় তখন ওই পেছনে যে মানুষগুলো দৌড়াচ্ছিল তারা সব পালিয়ে গেছে দেখে যে মহারাজ নিজে রয়েছেন এখানে। তো তখন ওখানে যারা অন্য সব মহর্ষিরা যারা ছিলেন তারা বলছে যে দেখো, আলটিমেটলি যারা পাগল বলছে ওনাকে, তারাই অ্যাকচুয়ালি পাগল। এই কথাটা আমি কেন বললাম, তার কারণ এটার অপব্যাখ্যাটা এখানেই হয়েছে যে স্যাটার্ন কোনোদিন টয়েলিং মাসেসের সাথে যুক্ত নয়। টয়েলিং মাসেসের সাথে যুক্ত মঙ্গল, যে পরিশ্রম করে অর্থ উপার্জন করে। শনি অর্থ উপার্জন করে না, জ্ঞানীর কোনোদিন অর্থের প্রয়োজন হয় না, কারণ তাকে তো তার রাসার মানে খাদ্যের কোনো না কোনোভাবে তার পেয়ে যাবে, সে কোনোদিন কোনো মেটেরিয়াল জিনিসের প্রতি দৌড়াবে না। সেটা হচ্ছে সেজ, সে পরম জ্ঞানী। তো স্যাটার্নকে এভাবে বোঝানো হয়, আমি বহু লোককে দেখেছি এরকম যে বলে শনি খারাপ, তো দরিদ্রকে দান করো। সবসময় দান করা উচিত, দানেরও প্রকারভেদ আছে, তার মানে এটা নয় যে দরিদ্রকে দান করলে আপনার স্যাটার্ন ভালো হতে পারে, কোনো সম্পর্ক নেই দূর দূর পর্যন্ত। আপনার স্যাটার্ন তখনই ইমপ্রুভ করবে যখন আপনি যে 4 প্রকার যোগ দ্বারা আমরা ভগবানের সাথে কানেক্ট হতে পারি, তার মধ্যে যে প্রেমময়ী যোগ অর্থাৎ ভক্তি যোগের দ্বারা আপনি ঈশ্বরের সাথে কানেক্ট হবেন, তখনই আপনার স্যাটার্ন ঠিক হতে পারে। এছাড়া অন্য কোনো প্রসেস নেই, কোনো যোগে নেই। সবকটা যোগই ইনফেরিয়ার দেন ভক্তি যোগ।
আর কলিযুগে অন্য কোনো প্রসেস নেই। বহু মানুষ যজ্ঞ করেন, যজ্ঞের নির্দিষ্ট বিধান আছে, সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু কলিযুগের জন্য যজ্ঞ অ্যাপ্লিকেবল নয়, বলাই রয়েছে। প্রত্যেকটা যুগে একটা করে নির্দিষ্ট পদ্ধতি আছে। এই যুগে একমাত্র নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন ব্যতিরেকে অন্য কোনো প্রসেস অ্যাপ্লিকেবল নয়। কারণ এই যুগের মানুষের মেমোরি পার্ট অত্যন্ত দুর্বল, আয়ু, আমাদের হেলথ অত্যন্ত নুব্জ। তার ফলে আমরা যত নাম সংকীর্তন করব, ভগবানের নাম আমাদের মাথায় বারবার যখন হ্যামারিং হবে না একটা জায়গায়, তখনই আমরা পিওর থাকতে পারবো, এবং সেটা কন্টিনিউয়াস প্রসেসে হতে হবে। তো স্যাটার্ন হচ্ছে তার কারক। স্যাটার্নের বর্ণ দেখবেন ব্লু কালার। ব্লু কিসের জাতক? ভগবানের গাত্রবর্ণ কি? মেঘ বর্ণম বলা আছে না? অনেক সময় দেখবেন মহাদেবের গায়ের রঙও নীল করে দেয়। আচ্ছা, মহাদেবের গায়ের রঙও যদি নীল হয়, তাহলে তার নীলকণ্ঠ হলো কি করে? কারুর গাত্রবর্ণ নীল নয়, কারণ সবার একটা এক্সপেক্টেন্সি আছে। সবার বার্থ হয়েছে মানে তার একটা এক্সপেক্টেন্সি আছে। ভগবানের কোনো এক্সপেক্টেন্সি নেই, কোনো ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট নেই, কোনো অনন্ত। তো সেই হিসাবে বলছি, গাত্রবর্ণ মেঘ বর্ণম বলা আছে। স্যাটার্নের অ্যাকচুয়ালি মেঘের যে বর্ণটা, সেটা ব্লু এবং অ্যাশ কালারের একটা মাঝামাঝি কালার, সেটা ইনফাইনাইটকে নির্দেশ করে। স্যাটার্নের দেখবেন আমরা পড়ি না ব্লু স্যাফায়ার, লোককে পড়তে বলি, তো কেন কেন বলা হয়? অ্যাকচুয়ালি সেটা ইনফাইনাইটকে নির্দেশ করে। বৃহস্পতি হচ্ছে তার বস্ত্রের কালার, অর্থাৎ পীত বস্ত্র, পীতাম্বর। আর তার গাত্রবর্ণ কি না? মেঘবর্ণম। তো সেই হিসাবে স্যাটার্নকে নির্দেশ করা রয়েছে। স্যাটার্ন হচ্ছে পরম জ্ঞানী লোক। যে লোকটা পরিশ্রম করবে মারাত্মক, সেই লোকটা কোনোদিন পরম জ্ঞানী হবে? সে পরিশ্রম করবে কেন? প্রথম কথা হচ্ছে, সে পরিশ্রমটা করে তো কিছু অর্থ উপার্জনই করবে। ঈশ্বর সেবা ব্যক্তি রেখে সে অন্য কোনো কাজে কি পরিশ্রম করে কি করবে? সেই বোকার মতন কাজটা কেন করতে যাবে? সুতরাং কখনো এটা ভাববেন না। এই ব্যাখ্যাগুলো খুব ডিফিকাল্ট। আপনারা যারা সংস্কৃত পড়তে জানেন, তারা দয়া করে একটু পড়ে নেবেন, সেখানে কিন্তু ব্যাখ্যাটা সম্পূর্ণ আলাদা আছে। এতগুলো কথা বলছি কারণ মনে রাখবেন যে এই যে গোচরটা হবে না, শনি বুধের এবং রবি একসাথে থাকবে, এটা কিন্তু জীবনে আর কোনোদিন হবে না। এটা একটা ইউনিক। সেই জন্য প্রত্যেকটা জিনিসের গোচর বলার সময় বা তার ইম্প্যাক্ট বলার সময় অ্যাস্ট্রোলজারকে অনেক কিছু মাথায় রেখে বলতে হয়। শনি যখন বুধের কাছাকাছি চলে যায়, আমি বহু লোককে দেখেছি তাদের ম্যাচুরিটি খুব দেরিতে আসে, বিশেষ করে যদি অগ্নিতত্ত্বের কোনো ঘরে থাকে, 1-5-9। ইভেন আমি বৃশ্চিকের ঘরেও দেখেছি। বা অত্যন্ত ইমোশনাল জেদ তাদের মধ্যে একসাথে এভলভ করে। তার সাথে যদি বকরি থাকে, তাহলে তো প্রভাব আরও বেড়ে যাবে। বকরি মানে সেই গ্রহ ওই মুহূর্তে তার নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর সব থেকে কাছে আছে, সেই জন্য তাকে স্লো মনে হচ্ছে। তার ভেলোসিটিটা স্লো, এক জায়গা অতিক্রম করতে তার বেশি সময় লাগছে। দ্যাট ইজ ওয়াই ভেলোসিটি কমে গেছে। খুব পরিষ্কার, বাচ্চা ক্লাস 8-9-এর অঙ্ক। তো সে কি করবে? সেই ইনফরমেশনটা, একটা হিউজ ইনফরমেশন ড্র্যাগ করবে স্যাটার্নের থেকে। বুধের ম্যাচুরিটি আসবে, কিন্তু অ্যাকচুয়ালি বুধ ম্যাচুরিটির প্ল্যানেটই নয়। বুধ হচ্ছে ম্যাচুরিটি হওয়ার একটা ফেজের প্ল্যানেট। একটা গাছের টুকরোকে যদি আপনি সম্পূর্ণ গাছ বলেন, তাহলে সেটা গাছ নয়। শনি হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচুরিটি, বুধ হচ্ছে দ্য মিনিমাম ম্যাচুরিটি। তো মিনিমাম ম্যাচুরিটির যে প্ল্যানেটটা, সে স্যাটার্নের থেকে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সে তো ক্যাপেবল নয়। বুধ ইজ এ ফিবল প্ল্যানেট। তাকে স্যাটার্ন দেবে অনেক কিছু, কিন্তু সে নিতে পারবে না, তার ধারণ ক্ষমতা ততটা নেই। এবং রবিও ক্রস করবে স্যাটার্ন এবং কিং এর মধ্যেখানে, বুধ পড়ে যাবে এবং বুধ পেছন দিকে আসতে থাকবে। ফলে প্রচুর ইনফরমেশন সে মিসলিড করবে, অর্থাৎ মিসলিড ইনফরমেশন হবে। আপনারা যারা বিভিন্ন ওয়েব পোর্টাল বা এই সমস্ত যারা দেখেন, বিভিন্ন অনলাইনে খবর দেখেন, আপনারা অনেক সময় দেখতে পাবেন এই ফেজের মধ্যে অনেক এরকম খবর আসছে, যেগুলো কিন্তু যে খবরের অ্যাকচুয়াল কোনো সারবত্তা নেই। হয়তো যিনি খবর পরিবেশন করেছেন তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, তিনিও যেখান থেকে পেয়েছেন ইনফরমেশনটা,
সেটা মিসলিড ইনফরমেশন হতে পারে। প্রচণ্ড ইগো বৃদ্ধি পাবে, তার সাথে ক্রোধ বৃদ্ধি পাবে, এবং ইগোটাকে কিছুতেই দমন করতে পারবেন না, এমন একটা সিচুয়েশনে পৌঁছে দেবে বুধ আপনাকে এই সময়। কথাবার্তার মধ্যে অসম্ভব রকম একটা তেজ বা একটা খুব অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড অফ টকিং আপনার মধ্যে তৈরি করবে এই বক্রী অবস্থায় বুধ। এবং যখনই আপনার মস্তিষ্ক চঞ্চল হয়ে যাবে তখন কি হবে, আপনি অ্যাকচুয়াল পথ দেখাতে পারবেন না, কারণ সেজ আপনাকে দেওয়ার চেষ্টা করছে সব কিছু, বাট ইউ আর নট ক্যাপেবল অফ হোল্ডিং দিস। আপনার সেই ধারকত্বই নেই, ভগবান আপনাকে দেয়নি তো, সেই আপনাকে যতটুকু কাজ করার জন্য দিয়েছে আপনি ততটুকু, আপনি হাত পেতেছেন, এবার অনেক দিয়ে দিয়েছে, আপনি নিতে পারছেন না, কোনটা ছেড়ে কোনটা নেবেন, সো ফামলিং করবেন আপনি সেখানে। নাম্বার 2 হচ্ছে চিত্ত প্রচণ্ড অস্থির করে রাখবে। যেদিন বুধ অ্যাকচুয়ালি প্রবেশ করবে আমাদের এসেতে মকর, মানে প্রবেশ করবে মানে যেদিন বকরি হবে, সেদিন চন্দ্র থাকবে রাহুর সাথে, এবং সব থেকে বড় ব্যাপার মকর রাশিতে কিন্তু রাহু দৃষ্টি দিয়ে রয়েছে, এবং মোটামুটিও দৃষ্টিটা এখন শেষের দিকে রয়েছে। তো সেই হিসেবে বুধ কিন্তু পুরোপুরি রাহু দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে। স্যাটার্ন তো অলরেডি হয়ে রয়েছে, রবিও এসে দৃষ্ট হয়ে যাবে, তো 3টে ম্যাল এফেক্টেড হয়ে যাবে। রাহুর কখনো যদি অ্যাক্সিসে কোনো প্ল্যানেট চলে আসে, কেতুর, বিশেষ করে রবির মতো প্ল্যানেট বা স্যাটার্নের মতো প্ল্যানেট, পুরোপুরি টার্নিশড করে দেয়, এদের কোয়ালিটিকে পুরোপুরি ডিভাস্টেট করে দেয়, এটাই এদের কারকতা। তো এই সময় কি হবে যে আমাদের চিন্তাভাবনার মধ্যে প্রচুর অ্যাবারেশন সৃষ্টি করবে। আমরা কে শত্রু কে মিত্র এটাকে বুঝতে পারবো না, আমরা যার তার বিরুদ্ধে এক ধরনের অ্যাজিটেশন করে ফেলতে পারি। ফ্যামিলির মধ্যে মনে করুন আপনার সন্তান আপনার এগেনস্টে একটা কথা বলে দিল, যে কথাটার অ্যাকচুয়াল কোনো সারবত্তা নেই, বা আপনিও বলে দিতে পারেন, বোথ ক্যান বি পসিবল, কারণ পিতা পুত্র একসাথে রয়েছে, মধ্যেখানে বুধ রয়েছে, এবং অত্যন্ত গরম, বুধ হচ্ছে খুব গরম প্ল্যানেট, বুধের মধ্যে ডুয়ালিটি রয়েছে, বুধের একদিক গরম একদিক ঠান্ডা। তো স্যাটার্নের সাথে সে যখনই কাছাকাছি চলে যাবে, স্যাটার্নকে কিন্তু সে প্রভাবিত করবে কিছুটা, নলেজকে প্রভাবিত করবে, নলেজ সার্কুলেট করতে দেবে না প্রপারলি। তো সমস্ত জায়গায় কী হবে, ইনফরমেশন ল্যাক করবে, পুরোপুরি আসবে না। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করুন, বুধের যে 2টো ঘর আছে তার মধ্যে বুধের মূল ত্রিকোণ কাম বুধের যেটা এক্সল্টেড পজিশন, সেখান থেকে 5th হাউসে বুধ বকরি হচ্ছে, কিন্তু বুধের যে সব থেকে অ্যাক্টিভ ঘর সেটা কিন্তু মিথুনের ঘর, সেই মিথুনের ঘর থেকে 8th হাউসে গিয়ে বুধ অ্যাক্টিভ হবে। তো 8th হাউস মানে কি, 8th হাউস মানে সিক্রেসি, 8th হাউস মানে সিক্রেট এনার্জি, সিক্রেট এনার্জির একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে তার পরিবর্তন, একটা নর্মাল ট্রান্সফরমেশন হয়ে যাবে। আমি কথা বলছি, কথাটা আরেকটা এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেটা আবার আপনার কানে গিয়ে উল্টো রকমভাবে আপনার কানে শব্দটা যাচ্ছে, এই যে ট্রান্সফরমেশন, সেটা 8th হাউস থেকে বোঝায়। হিউজ এনার্জি ক্যাপচার করে রাখে 8th হাউস। 5th হাউসের 4th হাউস, তো 5th হাউসের যত পেডিস্টাল সে 8th হাউস তাকে কন্ট্রোল করে রাখে। আবার 8th হাউস কি অসম্ভব রকম স্লো, মানে হিউজ ট্রান্সফরমেশন থাকে, এনার্জি ট্রান্সফরমেশন হয় এখানে, সেটা খুব স্লোলি হয়, কারণ এটা যদি খুব ফাস্ট হতে থাকে তাহলে আপনি সেইটা নিতে পারবেন না, খুব স্লো হতে থাকে। তার ফলে এখানের যে গুরুত্বপূর্ণ কাজগুলো, লগ্নপতি তো বুধের মিথুন এবং কন্যা, সেই জায়গার কাজগুলোকে স্লো করে দেবে। বিশেষত মিথুন যার যার ছকে যে ভাবকে কনসিডার করে, মনে করুন আমি রবির ক্ষেত্রে বলছি, সিংহ রাশির ক্ষেত্রে, তো সিংহ রাশি বা লগ্ন, স্পেশালি লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রে কি হবে, 6th হাউসে গিয়ে বুধ বকরি হবে, কিন্তু অ্যাকচুয়ালি বুধ কোন হাউসকে দেখে, 2nd হাউস এবং 11th হাউসকে দেখে। তো সে কিন্তু এই জায়গায় প্রচুর ডেভেলপমেন্টাল ফেজ আটকে দেবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হবে, অর্থাৎ পরিবারের ভারসাম্য নষ্ট হবে, এবং অসম্ভব রকম ইগো বৃদ্ধি করে দেবে, সেই ইগো থেকে কেউ বেরোতে পারবে না। আপনি যতক্ষণ পর্যন্ত
মেটেরিয়াল ওয়ার্ল্ডে থাকবেন, আপনি আপনার বডিটাকে আপনি মনে করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইগো থাকবে। যখন আপনি আপনার বডিটাকে আপনি মনে করবেন না, যেটাই অ্যাকচুয়াল ট্রুথ, তো সেইখানে আপনার ইগোটা নষ্ট হয়ে যাবে। আমাদের সমস্ত ইগো তৈরি হয় আমাদের বডিকে যখন আমি আমার নিজের জিনিস বলে ভেবে নিই। এটা আপনার জিনিসই নয়, এটা আপনাকে ব্যবহার করতে দিয়েছে, তাও আবার সেটা দ্রুত ক্ষয়শীল একটা বস্তু। তো সেরকম একটা বস্তুকে যদি আপনি ভাবতে শুরু করেন যে ইট ইজ ইয়োর ওন প্রপার্টি, হ্যাঁ, সামান্য আইন কানুন পড়া আছে বলে আপনাদের একটা খুব বাজে উদাহরণ দিয়ে বলছি, আগেও দিয়েছিলাম। অনেক সময় দেখবেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, খুব ব্রুটাল অ্যাক্সিডেন্ট, কারুর হয়তো কোনো একটা শরীরের অংশ অ্যাম্পিউটেট হয়ে গেছে, তো পুলিশকে একটা ডেথ সার্টিফিকেট দিতে হয় অ্যাকচুয়ালি। কারণ ধরুন কারুর পা একটা বাদ চলে গেছে, খুব ব্রুটাল অ্যাক্সিডেন্ট, খুব বাজে উদাহরণ দিয়ে বলছি, তো সেখানে লেখে ওই পাটা আর মৃত, মানে আপনি খোঁড়া হয়ে গেলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জড হয়ে গেলেন। আলটিমেটলি আপনি কি মরে গেলেন? আপনার কোনো অধিকার বঞ্চিত হলো কি? তাহলে আপনি অ্যাকচুয়ালি কে? আইনও কিন্তু সেটাকে বকলমা তকমা দিয়ে রেখেছে যে যখন আপনার সোলটা বডি লিভ করে যাবে তখনই আলটিমেটলি আপনি সমস্ত কিছু থেকে বঞ্চিত হবেন। আপনি খুব সুদর্শন, অত্যন্ত ক্ষমতাশালী, সোলটা লিভ করে গেল। সোলের আয়তন কত বলা রয়েছে উপনিষদে? বলেছে একটা কেশের 10,000 ভাগের 1 ভাগের সমান হচ্ছে সোলের আয়তন। তো সেইটুকু অংশ আপনার শরীর থেকে যে না লিভ করে যাবে, সমস্ত সম্পর্ক থেকে আপনি চ্যুত হয়ে যাবেন। আপনি আর কারোর স্বামী বা স্ত্রী নন, আপনি কারোর পিতা বা কন্যা নন, পুত্র নন। যেখানে চাকরি করতেন, ব্যবসা করতেন, সব জায়গা থেকে নাম কেটে যাবে সেকেন্ডের মধ্যে। যা প্রপার্টি ছিল সব কেটে যাবে নাম, এবং এতটাই কাটবে যে আপনাকে বেশিক্ষণ বাড়িতেও রাখবে না, হয় পুড়িয়ে দেবে, বা আপনার যা ধর্মমতে কারোর কবর দিয়ে দেবে, বা কোথাও ফেলে রেখে দেবে, বা কখনো দানও করে দেয়। তো এই হচ্ছে আপনি এতদিন ধরে যাকে স্নো পাউডার মেখে ঘষাঘষি করে মসৃণ রেখেছেন। আমি দেখি অনেকে টিভিতে এসে অনেক রকম কথা বলে, হ্যাঁ, তাদের কিন্তু এক পরিণতি এক। তো সেদিক থেকে একটা কথা বলি যে এই ইলিউশনের মধ্যে থাকবেন না। রাহু কি করবে? বুধের থেকে 5th হাউসে থেকে ইলিউশনটাকে তৈরি করবে, হ্যাঁ, এবং ইলিউশনটা আপনার মধ্যে ছড়িয়ে দেবে, আপনার মধ্যে আমিত্ব দেবে হঠাৎ করে। এবং হঠাৎ করে স্যাটার্ন যেহেতু পুরো পুরো ডিফাং হয়ে হয়ে যাবে অ্যাকচুয়ালি, এখন রাহুর পুরো বিমের মধ্যে স্যাটার্ন রয়েছে, তো পুরো ডিফাং স্টেজে থাকবে। ওর একটাই শক্তি আছে, ওর 2nd হাউসে জুপিটার রয়েছে, এটাই হচ্ছে শনির যতটুকু এনার্জি। তো সে নলেজ, বুধ যেই না নেমে আসবে নলেজটা দিতে পারবে না, আর বুধও ক্যারি করতে পারবে না। তো তার ফলে একটা ব্রিচ অফ নলেজ ট্রান্সফার হবে, এবং সেটা সমাজের সর্বক্ষেত্রে হবে এবং সর্বক্ষেত্রে অ্যাবারেশন তৈরি করবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হবে হঠাৎ করে মনে হবে বিরাট কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই হবে না। বিশেষ করে টেকনোলজিক্যাল ফিল্ডে রাহু যেটা চেষ্টা করে, রাহুকে অনেক সময় অনেকে বলে টেকনিক্যাল ফিল্ডের কারক। তো টেকনিক্যাল ফিল্ড কি তার আগে ছিল না? রাহু সৃষ্টি হওয়ার আগেও ছিল টেকনিক্যাল ফিল্ড। তো সেই হিসাবে রাহুকে কখনো কোনো মানে এরকম রেসপন্ডেন্ট একটা ক্যারেক্টার হিসাবে ভাববেন না যে আপনার হয়ে কিছু কাজ করে দেবে, কখনোই দেবে না। ও দেওয়ার মতন একটা অবস্থা তৈরি করবে, কিন্তু দেবে না। কারণ ও অ্যাকচুয়ালি তো ক্রিমিনাল। তো ক্রিমিনালের অ্যাটিটিউড কি? ক্রিমিনাল কাকে বলে? ক্রিমিনাল হচ্ছে সেই ব্যক্তি যার মাথায় সবসময় কিছু অ্যাভারেটিভ চিন্তাভাবনা ঘোরে, যার সুস্থ চিন্তা বা চিন্তার কারকতা তার মধ্যে নেই, থাকবে না, তার মানসিকভাবে সে অসুস্থ। তো ডেমান্ত, তামসিক গুণ ভর্তি এর মধ্যে। তো সে আপনাকে কখনো ঠিক পথ দেখাবে না। তো অ্যাজ এ হোল এখানে একটা মিস ইনফরমেশন যাবে। এবং মিথুন থেকে যেহেতু 8th হাউসে বকরি হচ্ছে, তো মিথুন যার যার ভাবে যেখানে রয়েছে, কারোর যদি অ্যাসেন্ডেন্টের অধিকারী, আমি পরে বলছি লগ্ন ওয়াইজ, সেক্ষেত্রে কিন্তু একটু কদিনের জন্য কাজ একটু আটকে থাকবে, 20-22টা দিন, তারপরে সিচুয়েশন নর্মালাইজ হয়ে যাবে 7-8 তারিখের পর থেকে আবার এগোতে থাকবে। এই সময় প্রচুর স্ববিরোধিতার জায়গা তৈরি হতে পারে, নিজের ওপর বিশ্বাস নষ্ট হতে পারে, বা আমি যেটা করছি সেটা অনেকটা ইলিউশনারি কাজ হতে পারে, সেটার অ্যাকচুয়াল সারবত্তা কিছু নেই, একটু খিটখিটে একটু অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে, সবার সাথে খুব সহজে এক ধরনের
খুব ছোটোখাটো কথায় দ্বন্দ্বে বা এক ধরনের ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন আপনি। আপনার মধ্যে অসম্ভব রকম মায়াবাদ তৈরি করে দেবে রাহু। বুধ কিন্তু রাহুকে খুব ভালো ক্যাপচার করতে পারে, কারণ বুধ বাচ্চা, ছেলে ধরা ধরে না, সে আগেকার দিনের সেই গল্পে পড়তাম, সে হচ্ছে ছেলে ধরা অ্যাকচুয়ালি। বুধ হচ্ছে বালক গ্রহ, অনেক সময় বুধকে নপুংসক প্ল্যানেটও বলা হয়। তার অন্যান্য ব্যাখ্যা রয়েছে যে নপুংসক কেন বলা হয়, শনিকেও নপুংসক বলা হয় অনেক সময়, কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যাখ্যাটা করা হয় সেই ব্যাখ্যাটা কিন্তু তার নামের সাথে অনেক সময় সাদৃশ্য থাকে না। কোনোদিন বলে দেবো আপনাদের কেন নপুংসক বলা হয়। তো ইমোশনাল থাকে প্রচুর পরিমাণে, আপনাকে করবে, এবং যেহেতু চন্দ্রের ঘরে ডিরেক্ট দৃষ্টি থাকবে, এবং যেদিন বকরি হবে সেদিনে চন্দ্রের প্রভাবটা দেখবেন, চন্দ্র সেদিন অ্যাকচুয়ালি এক্সল্টেড থাকবে এবং রাহু যুক্ত হয়ে থাকবে, বৃহস্পতি থেকে চতুর্থে থাকবে, কেন্দ্রে থাকবে, বুধ থেকে পঞ্চমে থাকবে। তো অসম্ভব রকম ইমোশনাল আসপেক্ট তৈরি হবে, মনে হবে সব কিছু করে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, সমস্ত ভাঙা দেওয়াল দেওয়াল ভেঙে আমি বেরিয়ে গিয়ে সব বিশ্ব জয় করতে পারবো। কিচ্ছু আপনি করতে পারবেন না, করতে দেবেই না, এই মুহূর্তে আটকে রাখবে। তো জাস্ট নিজেকে কন্ট্রোল করুন 20-22টা দিনের জন্য, তারপরে এভরিথিং উইল বি ইয়োর্স, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। শুক্র মার্গী হয়ে যাবে মাসের শেষের দিকে গিয়ে 29 তারিখ, থিংস উইল বি নর্মালাইজড। যেটা করবেন না, যেটা আমি বারবার বলছি, সেটা হচ্ছে সংসারের মধ্যে অশান্তি করবেন না, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চাদের সাথে। এটা কিন্তু বলে দিলাম, বাচ্চাদের এমন কিছু বলে দেবেন না যেটা থেকে তাদের মনে একটা নেগেটিভ রিয়াকশন তৈরি হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। আর ইগোকে ত্যাগ করুন ফার্স্ট অফ অল। অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম যদি অনেকে ফোন করে বলে অ্যাস্ট্রোলজি শিখবো শিখবো শিখবো, আমি উত্তর দিই না, অ্যাকচুয়ালি আমি কথাটাকে অ্যাভয়েড করে যাই। প্রথম তো সময় নেই, শরীর একদম ভালো নয়, অত্যন্ত শরীর খারাপ আমার এখন, তারপরে অ্যাকচুয়াল সময়ও নেই। কিন্তু আমি শেখাতে চাই না এই কারণে, তার কারণ সবাই মনে করে অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টাকে এমনি শেখা যায়। আপনি হয়তো শিখে 2-4টে ছক রিডও করতে পারলেন, কিন্তু প্রশ্নটা সেটা নয়। অ্যাস্ট্রোলজি ইজ এ পার্ট অফ স্পিরিচুয়ালিটি। আপনার যদি সেই নলেজটা না থাকে, আপনি মায়াবাদী তত্ত্বে যদি বিশ্বাস করেন, তো অসুবিধে কী আছে, আপনি করুন সেটা নিয়ে। অনেকে কবচ টবচ পড়ে বিভিন্ন রকম, আমাকে দেখায় আমি এই এই দেবদেবীর কবচ পড়েছি, অমুক পড়েছি। আলাম যদি আপনার জন্ম মনে করুন যে পোল্যান্ডে হতো, ওয়ারশতে আপনার জন্ম হয়েছে, আপনি পড়তেন? আপনি তো একটা অন্য ধর্মমতে বিশ্বাস করতেন, আপনি তো পড়তেন না। তার মানে আমি বলছি না কোনো কিছু পড়া বা না পড়াটা খারাপ, আমি বলছি ওটা পড়লে এটা কাজ হবে, এটা আপনাকে কে বলেছে? আর যে দিচ্ছে তার সে কিসের অথেন্টিসিটি আছে? আপনি দেখতে চান তার কাছে যে এটা আমাকে দেখান যে আপনি কি করে মেলাচ্ছেন, এটার জন্য এটা দিলে অ্যাপ্লিকেবল হবে না সেটা। ভারতকে বলা হয়, ভারতবর্ষের যে অ্যাকচুয়াল যেটা হিন্দুকুশ পর্বত থেকে যেটা ভারত ভূমি, আমি পলিটিক্যাল জায়গা থেকে বলছি না, যে অংশটার প্রভাব আমাদের আমাদের শরীরের হার্ট, পৃথিবীর হার্ট হচ্ছে ভারত ভূমি। তো এখানে কি আছে, এখানে যে ইটার্নাল ল যেটা রয়েছে, সেই ইটার্নাল লটা কম বেশি অ্যাপ্লিকেবল, আপনি সেটা মানুন বা না মানুন। কত দূরে রয়েছে পৃথিবী থেকে বৃহস্পতি, কত দূরে শনি রয়েছে, কটা উপগ্রহ রয়েছে, সেটা মুনি ঋষিরা লক্ষ লক্ষ বছর আগে বলে গেছে, বিকজ দে নিউ দ্য ক্যালকুলেশন। তারা অসম্ভব নলেজেবল লোক ছিলেন, তার প্রভাব কি আছে সব বলে গেছে। তো আমরা যখন মাস্টার ডিগ্রি পড়ি তখন হিক্স ফিল্ড বা এই সমস্ত জিনিসপত্র পড়ানো হয়। আমি অনেক প্রফেসরকে প্রশ্ন করতাম, সেসব প্রশ্নের উত্তর দিতে পারতেন না তারা। ন্যাচারালি তারা জিনিসগুলোকে কোনোদিন বইয়ের বাইরে কিছু পড়েননি, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি স্পিরিচুয়াল নলেজ। তো তারা রেগে যেতেন। মানুষ রেগে কখন যায়, রিয়্যাক্ট কখন করে মানুষ? যখন তার কাছে কোনো অ্যান্সার থাকে না কোনো জিনিসের। জ্ঞানী মানুষ কখনো রিয়্যাক্ট করবে না। সে বিরক্ত হতে পারে এক ধরনের প্রশ্নে, বাট সে এমন কিছু বলবে না যেটা তে কারুর কষ্ট পেতে পারেন, অ্যাভয়েড করে যাবে। আমি মেষ থেকে একটু জাস্ট নাটশেলে বলে দিই, হ্যাঁ। মেষ রাশির ক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি বুধ, সে দশম ভাবে গিয়ে বকরি হবে 7 রবিকে নিয়ে, এবং শনি তো অলরেডি রয়েছে। বৃহস্পতি তার দ্বিতীয় এবং শুক্র তার দ্বাদশে অবস্থান করছে। বৃহস্পতি মার্গী রয়েছে, শুক্র বকরি রয়েছে,
এবং মঙ্গলও 16 তারিখ গিয়ে প্রবেশ করে যাবে তার দ্বাদশে, বুধের বকরি, বুধের দ্বাদশে। তার ফলে হেলথ এবং পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। আপনি যদি বড় হন তাহলে আপনার যারা ইয়াঙ্গার ভাই বোন আছে তাদের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আর যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার যদি কোনো সিভিল কেসেস থাকে, মানে কোনো জমি জমা সংক্রান্ত কেস বা অন্য কিছু যদি থাকে, সেগুলো এই সময় চেষ্টা করবেন যে একটু ট্যাক্টফুলি ডিল করার এবং সততার সাথে ডিল করা, যেহেতু শনি যুক্ত আছে। অ্যাকচুয়ালি সততা কথাটা আমরা অনেক সময় বলি, মানুষ অসৎ হবে কেন? কোনো প্রাণী অসৎ হয় না, আমি দেখেছি, একমাত্র মানুষ হয়, কোনো প্রাণী নয়। কোনো প্রাণী প্রিটেন্ডই করতে পারে না, ভান করতে পারে না। কিছু কিছু প্রাণী আছে যারা শিকার ধরার সময় ভান করে, সেটা তাদের বেঁচে থাকার জন্য করতে হয়। এবার আপনি বলবেন মানুষের বেঁচে থাকার জন্য কি করতে হয়? এত কিছু লাগে? সবসময় মিথ্যা কথা বলার দরকার লাগে? কাউন্টলেস মিথ্যা কথা বলে মানুষ, মানে মানুষ উইদাউট এনি রিজন মিথ্যা কথা বলে। হয় নিজেকে জাহির করার জন্য মিথ্যা কথা বলে, অথবা কোনো কিছু চাপা দেওয়ার জন্য বা কোনো কিছু লাভ করবার জন্য, মানুষকে অ্যাপ্রিহেন্ড করবার জন্য মিথ্যে কথা বলে, কাউন্টলেসলি বলে। আবার সেই মানুষটা অন্য লোককে বলে যে মিথ্যা কথা বলবে না। এটা সব থেকে দুঃখজনক। আমরা যখন একটা মানুষের ছক দেখি, একটা মানুষ মিথ্যে কথা কখন বলে, তার ছক দেখলে বোঝা যায় যে সেই লোকটা লায়ার, না সেই লোকটা কোয়াসি লায়ার, না সেই লোকটার মধ্যে অধিকাংশটাই পুরো তো সত্যি কেউ বলতে পারে না। আমিও কখনো পুরো সত্যি বলি না, অনেক মিথ্যে কথা বলি, কিন্তু তার তো একটা লিমিটেশন আছে। তো এইখানে মেষ লগ্নের ক্ষেত্রে বলে দিচ্ছে, এটা কিন্তু একটু ডিস্টার্বিং আছে। চেষ্টা করবেন অনেস্টলি সেটাকে ফেস করার। আর হেলথ ইস্যু, স্পেশালি ব্লাড প্রেশার থেকে খুব সাবধানে থাকবেন। লাংসকে বিশেষ যত্ন নেবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলে দিই, বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি, এবং সেখান থেকে তার আমাদের, ক্ষমা করবেন একটু, হ্যাঁ, বৃষলগ্নের ক্ষেত্রে তার সেকেন্ড হাউস এবং ফিফথ হাউসের লর্ড হচ্ছে বুধ, ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট। কিন্তু আপনার উপরে রাহু বসে রয়েছে এবং সে ফোর্থ হাউসের নক্ষত্রে রাহু বসে রয়েছে। সুতরাং এটা কিন্তু কদাপি বেটার নয়। বারবার আমি বলেছি বৃষ এবং বৃশ্চিকের ক্ষেত্রে। তো আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলি অ্যাটমসফিয়ারকে বেটার রাখার চেষ্টা করবেন, সন্তানদের হেলথের ব্যাপারে নজর রাখবেন, নিজের হেলথের ব্যাপারে নজর রাখবেন, স্পাউসের হেলথের ব্যাপারে নজর রাখবেন। চেষ্টা করবেন যে প্রাকৃতিক নিয়মে নিজেকে সুস্থ রাখার, অর্থাৎ নির্দিষ্ট সময় খাদ্য গ্রহণ করা, হালকা মেডিটেশন করা, প্রাণায়াম করা, এই জাতীয় পদ্ধতিতে নিজেকে যতটা পারবেন সুস্থ রাখার চেষ্টা করবেন। আর ব্লাড সুগারকে কন্ট্রোল করবেন, ওভার থট করবেন না, কারণ মঙ্গল আপনার সেভেন্থ হাউসে রয়েছে, এইটথ হাউসের দিকে গোচর করবে। ওভার থট ভুলেও করবেন না। সেকেন্ড হাউসে বুধের ঘরে দৃষ্টি দেবে, জায়গাটা গন্ডগোল করে দেবে। এবং যারা বিভিন্ন অ্যাফেয়ার্সে যুক্ত আছেন তারা কিন্তু সাবধানে সম্পর্কটাকে নারিশমেন্ট করবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট, এইটথ হাউসে বুধ বকরি হয়ে রয়েছে, নাইন্থ হাউসে আপনার বৃহস্পতি থাকা সত্ত্বেও বুধ কিন্তু এই মুহূর্তে একটু হিন্ডারেন্স তৈরি করবে, একটু বাধা তৈরি করবে। 11-12 তারিখের পর থেকে বাধাটা বেশি তৈরি করবে, পরবর্তী প্রায় 25 দিন মতো। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ ডাইরেক্ট হয়ে যাবে, তারপরে আরও 4টে দিন ওকে দিতে হবে টু গেট ইটস মিনিমাম মোশন। তো সেই সময় মেন্টালি একটু ডিপ্রেসড করবে, আপনার খাওয়া কাজ খুব কাছাকাছি গিয়ে আটকে যাবে। খুব ভালো দশায় না থাকলে কাজ এক্সিকিউশন হবে না, বা যতটা হওয়া দরকার তার থেকে কম হবে। বুধ কিন্তু ওয়ার্ক এক্সিকিউশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ তথ্য তো আলটিমেটলি, আমরা যে ধরুন পয়সা এখন মোবাইলে আসে না, যে টাকা পাঠাই, কতগুলো সংখ্যা আসে, তার মানে তথ্য আসে অ্যাকচুয়ালি। ব্যবসা করছেন, গুডস বা সার্ভিস যাচ্ছে, উল্টো দিকে পয়সা আসছে। তো যে আদান প্রদান, এই জায়গাতে হিন্ডারেন্স তৈরি করবে। এই হিন্ডারেন্সের জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন প্রত্যেকে। খুব বড় বিনিয়োগের ক্ষেত্রে যাবেন না, তাহলে প্রবলেম হবে। পিতার শরীরের জায়গা নজর দেবেন, কোনো কোনো বেশি ঝুঁকিপূর্ণ কাজ না করবারই চেষ্টা করবেন। এবং হেলথের দিকে কিন্তু স্পেশালি নজর রাখবেন, ওয়েট যেন না বাড়ে। লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে, পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি আছে, শরীরে যেন ওয়েট না বাড়ে। এবং সেভেন্থ হাউসে শুক্র বকরি হয়ে ডিরেক্ট লগ্নে দৃষ্টি দিচ্ছে, এবং দ্বাদশে রাহু আছে।
ভেরি কেয়ারফুল, শরীরকে নজর রাখবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই যে ফ্যামিলি অ্যাটমসফিয়ারকে বেটার রাখার চেষ্টা করবেন। বুধ কিন্তু আপনার 12th হাউসের লর্ড, অ্যাজ ওয়েল অ্যাজ বুধ আপনার 3rd হাউসের লর্ড, তো ট্রাভেলিংকে কনসিডার করে। 3rd হাউস থেকে আমাদের ভিগিয়ারকে বোঝায়, 3rd হাউস আমাদের 8th হাউসের 8th হাউস, সুতরাং হেলথকেও কনসিডার করে। ঠান্ডা লাগাবেন না দয়া করে। আপার অ্যাবডোমিনাল পোর্শন থেকে যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে চেষ্টা করবেন ঠিকমতো ডক্টর দেখিয়ে নেবে, এমন কিছু উল্টোপাল্টা খাবেন না যাতে সেটা বাড়ে এই 20-22টা দিন। ফ্যামিলি অ্যাটমসফিয়ার বেটার রাখবেন। বিবাহের ক্ষেত্রে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন, কারণ আপনার লগ্নপতির নক্ষত্রে স্যাটার্ন বসে রয়েছে অ্যাকচুয়ালি। যতক্ষণ পর্যন্ত বিপরীত রাজযোগ তৈরি না হচ্ছে কর্কট লগ্নের ক্ষেত্রে, মানে স্যাটার্ন যতক্ষণ পর্যন্ত 8th হাউসে ঢুকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কর্কট লগ্নের পুরোপুরি এফেক্ট দেবে না। এবং কর্কট লগ্নের ক্ষেত্রে বহুবার আলোচনায় বলেছি যে 2019-এর প্রায় এন্ড থেকেই সমস্যাটা দিয়ে রেখেছে। আমি অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখি না, সেটা অনেকেই জানে, কিন্তু অ্যাসেন্ডেন্টটা তো দেখতে পাই তার অ্যাকচুয়াল কি আছে, তো সেটা কিন্তু আমি দেখেছি নির্দিষ্ট কিছু নবাংশে একদম ডিফার্ম করে রেখে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত শনি 8th হাউসে না যাচ্ছে, বিশেষ করে বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আমাদের কুম্ভ রাশির 20 ডিগ্রি ক্রস না করে যাচ্ছে, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা মোবিলিটি দেবে না, সাবজেক্ট টু ভালো দশা। তো সেটা একটু খেয়াল রাখবেন। আর সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারটাও নজর রাখবেন। হ্যাঁ, মঙ্গল আপনার কিন্তু 6th হাউসে চলে যাবে এবং বুধের দ্বাদশে চলে যাবে, কেতুর নক্ষত্রে থাকবে। সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারটাও নজর রাখবেন, সন্তানদের জন্য বেশি উদ্বিগ্ন হবেন না। কারুর যদি সন্ধেবেলার পরে প্রেশার বৃদ্ধির রোগ থাকে তাহলে অবশ্যই নির্দিষ্ট ডক্টর দেখিয়ে নেবেন। আর মানি সেভ করার চেষ্টা করবেন প্লিজ। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, ইগোকে কন্ট্রোল করুন, না হলে কিন্তু খুব সমস্যা হবে এবং ইগো থেকে অ্যাঙ্গার এবং অ্যাঙ্গার থেকে অ্যাজিটেশন তৈরি হয়ে যেতে পারে এবং পিতা পুত্রের মধ্যে সম্পর্ক খুব খারাপ জায়গায় চলে যেতে পারে। কিন্তু বিশেষ করে কারুর যদি সিংহ লগ্নের উপরে কেতু বা রাহুর মতো বা বকরি মঙ্গলের মতো প্ল্যানেট বসে থাকে তাহলে কিন্তু প্রভাবটা বেশি বাড়িয়ে দেবে বুধ। যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে বস্ত্র দান করবার চেষ্টা করবেন, নির্দিষ্ট নিয়ম মেনে অন্তত 7টা বস্ত্র। আপনার যতটুকু, যদি 50 টাকা দামেরও কোনো বস্ত্র হয়, যে আমি একটা গরমকালে শীতকাল আসছে একটা টুপি কাউকে দেবো মাথায়, খুব নিম্নমানের, তাই দিন, কিন্তু দিন, সেটা যেন বস্ত্র হয় এবং দানটা খুব মন থেকে করবেন। হ্যাঁ, কাউকে জাহির করতে যাবেন না যে আমি দান করেছি, তাহলে কিন্তু মুশকিল হবে, দানের কোনো ফল পাওয়া যায় না। আর যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার থেকে কন্ট্রোল রাখবেন, কারোর সাথে ঝগড়া দ্বন্দ্বে জড়াবেন না, পয়সা ধার করে অর্থাৎ ধার করে ঘি খাওয়ার চেষ্টাটা করবেন না, সেটা সিংহ এবং কন্যা দুজনের জন্যই অ্যাপ্লিকেবল, করবেন না। সেই ডেট কিন্তু বেশ কিছুদিন আপনার থেকে যাবে যদি আপনার ভালো দশা না থাকে। রাহু 10th হাউসে আছে এবং 9th হাউসের দিকে কিন্তু সে যাত্রা শুরু করে দিয়েছে, লগ্নপতির নক্ষত্রে আছে এবং বুধকে ডিরেক্ট দৃষ্টি দিচ্ছে। ইলিউশনের মধ্যে নিজেকে জড়াবেন না, দ্বন্দ্ব থেকে দূরে থাকবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, বেটার টাইম কম্পারেটিভলি, কিন্তু লগ্নপতি যখনই বকরি হয়ে যায়, যে সমস্ত লগ্নের লগ্নপতিরা বকরি হয় অর্থাৎ যে 5টা প্ল্যানেট মুখ্যত, তাদের ক্ষেত্রে বকরি থাকা অবস্থায় কিন্তু কি হয়, সে পৃথিবীর কাছাকাছি এসে পড়ে। পৃথিবীর কাছাকাছি এসে গেছে মানে সে আপনার উপরে বেশি প্রভাব দেওয়ার চেষ্টা করবে, বেশি প্রভাব মিন্স আপনাকে বেশি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে। তো বুধ ফাস্ট মুভিং প্ল্যানেট, সে যখন স্লো হয়ে যাবে তার ন্যাচারাল যে তার যে নেচার সেটা থেকে সে বিচ্যুত হবে। নাম্বার 2 হচ্ছে বুধ অতিরিক্ত পাওয়ারফুল যখন হয়ে যায় তখন সে আপনাকে অসম্ভব ডুয়ালিটি এবং ডিসিশন মেকিং এবিলিটি নষ্ট করে, কারণ বুধ আপনার 10th হাউসেরও লর্ড। তো কাজের জায়গায় কিন্তু ইনসাবঅর্ডিনেশন তৈরি করতে পারে। রবি যুক্ত অবস্থায় রয়েছে, দয়া করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম বিবাদ বিসম্বাদে জড়াবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এবং চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে অ্যালুফ রাখার যে কোনো রকম প্রবলেম থেকে। যদি কোনো জায়গায় অ্যাফেয়ার থাকে এবং কোনো রকম যদি ইগোভিত্তিক সমস্যা হয় সেটা থেকে নিজেকে এক্সকিউজ রাখার চেষ্টা করবেন বুদ্ধি করে। নাম্বার যেটা আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে
ডেভেলপমেন্টাল যে প্রসিডিওরটা আছে না, সেটা স্লো হবে। এমনিও 6th হাউসে জুপিটার রয়েছে, যে আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, সে আপনার এক্সপেন্ডিচার লেভেলটাকে কিন্তু একটু বাড়াবে। তো সেটাকে চেষ্টা করবেন কোনো বেটার জায়গায় ইমপ্লিমেন্ট করা, কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু বৃহস্পতি যেখানে বসে না, সে জায়গায় স্থানহানি করে অ্যাকচুয়ালি। এই জন্য বলা হয় জন্মছকে বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরের স্থানহানি করে দেয় ওয়েটের জন্য। একমাত্র রবির ঘরে বৃহস্পতি সেটা করতে পারে না। আপনাদের অনেকবার সেই কথাটা আমি বলেছি যে চন্দ্রের ঘরের থেকেও রবির ঘরে বেশি ফল দেয়। আমি বিভিন্ন সফটওয়্যারে দেখেছি যে রাবণ, ভগবানের যে দোয়ারপাল জয়, তার সিংহ রাশিতে বৃহস্পতি ছিল। তো দেখুন, অন্য কোনো গ্রহের কথা বলছি না, তার নলেজ এবং পরাক্রম যেটা ছিল সেটা কিন্তু অসাধারণ ছিল। তাকে কেউ পরাভূত করতে পারেনি। ভগবানকে স্বয়ং 32 কলায় অবতীর্ণ হতে হয়েছিল, তারপরে এসে তিনি করেছেন। তিনি বলেছেন 3বার তিনি তাকে মারবেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে তাকেও আসতে হয়েছে। এটাকে বলে স্ট্রেংথ। এবং নলেজের কাছে রাবণের ধারে কাছে কেউ ছিল না। বিশ্বশ্রব্বা মুনির পুত্র, নলেজের কাছে কেউ ছিল না। সিংহ রাশিতে বৃহস্পতি ইনিউমারেবল নলেজ দেয় মানুষকে, যদি ভালো নবাংশ পায়। আমি দেখেছি তৃতীয়, বিশেষ করে মিথুন রাশির নবাংশে যদি থাকে বা কন্যা রাশির নবাংশে যদি থাকে, ইনিউমারেবল নলেজ দেয় জুপিটার। তবে বৃহস্পতি বকরি থাকলে কিন্তু কম্পারেটিভলি একটু ডিফারেন্ট ফল দেয়। সেটা আজকের বিষয় নয়, তাই বলছি না। কিন্তু জুপিটার যেখানে বসে সেখানে স্থানহানি করে। তো 6th হাউসে বসে রয়েছে। 6th হাউসের লর্ড আপনার স্যাটার্ন, কন্যা লগ্নের ক্ষেত্রে বলছি, সে আপনার 5th হাউসে বসে রয়েছে। তো সমস্ত কাজকে এমনিতেই প্রোগ্রেসটাকে স্লো করবে। এরপরে আপনার লগ্নপতি সেখানে গিয়ে ঢুকেছে, এবং শুক্র আপনার তৃতীয়পতি নবমপতির লর্ড, সে আপনার 4th হাউসে বকরি হয়ে রয়েছে। তো আপনার কাজকে স্লো করে দেবে ফেব্রুয়ারি মাসের মিড পর্যন্ত। তারপরে অটোমেটিক্যালি ফার্স্ট হবে, কিন্তু নেগেটিভ হবে না, এটুকু বলে রাখি। শুধু উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট করবেন না, আর শরীরকে যত্ন নেবেন। বিশেষ করে যদি ফিমেল হন তাহলে লোয়ার অ্যাবডোমেনের যত্ন নেবেন। তুলা লগ্নের ক্ষেত্রে 9th হাউস এবং 12th হাউসের লর্ড হচ্ছে জুপিটার। সেই জুপিটার কিন্তু আপনার 4th হাউসে গিয়ে বকরি হয়েছে। অসম্ভব রকম ডিপ্রেশন এবং বেশ কিছু হওয়া কাজ হঠাৎ করে মনে হবে যেন থেমে যাচ্ছে বা স্লথ হয়ে যাচ্ছে, সেই ধরনের একটা সিচুয়েশন তৈরি করবে। এবং আপনার হঠাৎ করে মনে হবে গত 4-5 দিনের মধ্যে বা আরও যত দিন যাবে, আজকে 8 তারিখ, আরও যত দিন যাবে তত মনে হবে যে সব কিছু কীরকম যেন থেমে থেমে ক্লামজি হয়ে আসছে, আটকে আটকে আসছে। এটা কিছু নয়, এটা বুধের স্পেসিফিক এফেক্ট। অটোমেটিক্যালি 20-22 দিন পরে, যখন আর কি ডাইরেক্ট হয়ে যাবে, তার কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। ফ্যামিলি অ্যাটমসফিয়ারকে বেটার রাখার চেষ্টা করবেন। আপনার উপর যদি কোনো টেনশন আসে, টেনশন রিলিজ করার জন্য এই প্রোগ্রামটা শুনছেন। সুতরাং এরপরে মানে গেটিং টেন্সড সেটা ঠিক নয়, কিন্তু পরিবারের মধ্যে এটাকে টিকেল ডাউন করবেন না, তাহলে কিন্তু পরিবারের লোকেরাও টেনশন হবে, টেন্সড হবে আর কি। কারণ আপনার স্পাউসের যে পোস্টিং মঙ্গল, সে কিন্তু এই মুহূর্তে কেতু যুক্ত হয়ে রয়েছে, মানে ভাবের। তো তাকে অতিরিক্ত টেনশন দেবেন না, সে কিন্তু বিটারনেস আরও বেশি বেড়ে যাবে। আপনাকে এমন কিছু অপমানজনক কথাবার্তা বলে দিতে পারে, তার থেকে আপনার আরও বেশি হার্ট হয়ে যাবেন। দয়া করে বলবেন না। নিজের হেলথের নজর দেবেন এবং হতাশা আনবেন না কোনো রকম। এই পৃথিবীটা এমনি হতাশ জায়গা, এখানে কিচ্ছু পাওয়ার নেই, ঠিক আছে? কিচ্ছু পাওয়ার নেই। আমি 80-85 বছরের মানুষের সাথেও মিট করেছি, আমি আমার এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করছি। আমার বাচ্চারা একদম ছোট, তাদের সাথেও খেলি, ওরা এখন নির্বোধ বলে ওদের মধ্যে কোনো রিফ্লেকশন হয় না, কিন্তু যখন থেকে বোধ আসবে তখন থেকে আস্তে আস্তে বুঝতে পারবে এখানে কিছু পাওয়ার নেই। আপনি জীবনে যত বড় লোক হন না কেন, এখানে এটা মৃত্যু লোক, এখান থেকে কিছু পাওয়া যাবে না। আপনি যত বেশি লাফালাফি করবেন তত আপনার হতাশা বেশি বাড়বে। সুতরাং হতাশা হওয়ার কিছু নেই, আপনি যে কাজে এসেছেন কাজটুকু এক্সিকিউট করুন, করে একদম বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। ইগোকে কমাবেন অবশ্যই, কারণ 11th হাউসের লর্ড আপনার 4th হাউসে
শনি যুক্ত হয়ে যাবে কিন্তু, তো সেখানে একটা ক্ল্যাশিং এর জায়গা তৈরি করবে। 11th হাউস মানে সরাসরি সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে, তো সে আপনার পঞ্চমে কিন্তু দৃষ্টিও দেয় যদি, যখন সে ভাদ্র মাসে সিংহ রাশি দিয়ে পাস করে রবি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে প্রথম বলে দিই যে কেতু অবস্থান করছে, প্রথমেই বলেছি রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে অলরেডি এমনিতেই কালসর্প যোগ রয়েছে, চলছে ফুল ফ্লেজেডে। চন্দ্র যখন মধ্যেখানে থাকবে তখন বেটার, চন্দ্র যখন বাইরে বেরিয়ে যাবে, চন্দ্র ভঙ্গ হয়ে যাবে, তখন কিন্তু মুশকিল আরও করবে। অর্থাৎ এখন যেরকম চন্দ্র রয়েছে, আজকে যখন আমি অনুষ্ঠান করছি মীন রাশিতে চাঁদ রয়েছে, তো চাঁদ যখন কালসর্প যোগের মধ্যে থাকে তখন সেটা বেটার কম্পারেটিভলি, পণ্ডিতেরা বলেছে, কারণ চন্দ্র জলের উৎপত্তিকারক, কিছুটা সে জায়গাটাকে পিচ্ছিল করে। কালসর্পের মেন ব্যাপার হচ্ছে যে কোনো জিনিসের স্টিফনেস এনে দেয়, মানুষ ওয়ান আইড হয়ে যায়, যে কোনো একটা দিকে চলতে থাকে, বা যে কোনো দুটো বা তিনটে মাল্টি ডাইমেনশনাল টাস্ক সে করতে পারে না, সে ক্যাপেবল হয় না। কিন্তু চাঁদ যখন বাইরে বেরিয়ে যায় তখন সেটা কিন্তু আরও বেশি স্টিফনেস এনে দেয়। অর্থাৎ যে 14 দিন চাঁদ বাইরে থাকবে সেই 14 দিন কিন্তু একটু গন্ডগোল করবে। অর্থাৎ দেখুন বুধের এই মানে এই যে গন্ডগোলের সময়টা আপনাদের আমি অনেকবার বলেছি যে 16 তারিখ থেকে গন্ডগোলটা বেশি হবে, আপনারা নিজেদের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পারবেন যে সব কিছুর মধ্যে একটা স্লথ এসে যাবে, প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন আসবে আগামী 20-22 বা ম্যাক্সিমাম 30 দিনের জন্য। তারপরে আবার অটোমেটিক্যালি ঠিক হতে শুরু করবে এবং মার্চ মাসের 7-8 তারিখের পর থেকে সিচুয়েশন কিন্তু অনেকটাই নর্মালাইজ হবে। আমি যে এই যে অনেকটাই, কিছুটাই, এই যে অ্যাডভার্বগুলো ইউজ করি না, বহু লোক এই অ্যাডভার্বগুলো শোনে না, অ্যাডভার্বগুলো তার মতন করে ওমিট করে দেয়, ওমিট করে আমাকে বলে আপনি বলেছেন ঠিক হবে, হচ্ছে না তো। তো দয়া করে যখন কিছু শুনবেন তখন একটু মনোযোগ সহ, ভগবান যে অঙ্গগুলো দিয়েছে মেটেরিয়াল জানি ক্ষয়িষ্ণু, কিন্তু তবুও তো সেগুলো কাজে আসে কিছুটা, শুড অ্যাপ্লাই ইউর অর্গানস। তো হেলথ জায়গাটাকে খেয়াল রাখবেন, কেতু রয়েছে একদম শেষের দিকে এবং বৃহস্পতির নক্ষত্রে ঢুকবে, ঢুকলে আমি একটা প্রোগ্রাম করব 1 মাসের মধ্যেই ঢুকবে। নিজের এক্সপ্রেশন অর্থাৎ নিজের বক্তব্য যখন বলবেন তার উপরে কন্ট্রোল রাখবেন, না হলে কিন্তু গন্ডগোল করিয়ে দেবে বিভিন্ন লোকের সাথে। এমনি আপনার 3rd হাউসে স্যাটার্ন রয়েছে, কিন্তু স্যাটার্ন এই মুহূর্তে রবিযুক্ত হয়ে রয়েছে এবং চন্দ্রের নক্ষত্রে রয়েছে, তো 10th হাউসের নক্ষত্রে 9th হাউসের নক্ষত্রে রয়েছে, যেটা কিন্তু খুব একটা বেটার জায়গা নয় যতক্ষণ পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে না ঢুকছে। তো সব কাজই কাছাকাছি গিয়ে আটকে থাকবে, পুরোটা হবে না। যদিও আমি বলবো বৃশ্চিক লগ্ন কিন্তু কম্পারেটিভলি বেটার, কারণ জুপিটারের পোস্টিং ভালো আছে। আরও জুপিটার যখন একটু বেটার চলে যাবে 15-18 ডিগ্রির পরে, তখন আরও বেটার ফল দেবে। কিন্তু নিজের বাক কন্ট্রোল করবে, না হলে মুশকিল হবে। হঠাৎ করে নিজের মধ্যে একটা একটু বিরক্ত জাগ্রত হতে পারে, সেটাকে কন্ট্রোল করবেন যতটা সম্ভব, না হলে সমস্যা করবে। আর কখনো নিজের বৃহস্পতি যেহেতু 4th হাউসে রয়েছে, তো 10th হাউসে ডিরেক্ট দৃষ্টি দিচ্ছে রবির ঘরে, তো যারা বিভিন্ন ক্যাপেবল পোস্টে রয়েছেন তাদের কিন্তু অনেকটা পাওয়ার এনহ্যান্সমেন্ট হবে। তো পাওয়ারের অ্যাবিউজ করবেন না, মনে রাখবেন ক্ষমতা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করবার একটা পদ্ধতি, যার দ্বারা কিছু পজিটিভ কাজ করা যায়। এই পেনটার ক্ষমতা কি আছে না, এটা লিখতে সাহায্য করে। আমি কি আজীবন কাল ধরে লিখতে পারবো তা নয়, আমি যদি রোজ 5 পৃষ্ঠা করে লিখি তাহলে হয়তো 1 সপ্তাহ বাদে এটা শেষ হয়ে যাবে, তখন আর এর কোনো পাওয়ার নেই আনটিল রিফিল যদি করা না যায়। এই 3 টাকা দামের পেনে কি রিফিল হবে? আর আমাদেরও ভ্যালু এই 3 টাকা করি অ্যাকচুয়ালি। এটা বোঝার চেষ্টা করুন, পাওয়ার অনন্ত হয় না কখনো, কেউ কোনোদিন অনন্ত ক্ষমতা ভোগ করতে পারে না ভগবান ছাড়া, সমস্ত ক্ষমতা ভগবানের হাতে থাকে। সে পাওয়ারটা দেয় মানুষকে কিছুদিনের জন্য ভোগ করার জন্য। এবার অ্যাবিউজ করলে তার অবস্থা খুব খারাপ হবে, কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু হাতে না হাতে দেখেছি এই জিনিস, ক্ষমতার অপব্যবহার করলে তাকে কিন্তু ফল ভোগ করতে হয়, সেটা দয়া করে করবেন না। আমি এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি বললাম। আচ্ছা, ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই 7 এবং 10 নম্বর লর্ড হচ্ছে এবং কেন্দ্রের লর্ড, তো সে কিন্তু 2nd হাউসে ঢুকে বকরি হয়ে যাবে। তো চেষ্টা করবেন পরিবারের মধ্যে শান্তি বজায় রাখা, বিবাহের ক্ষেত্রে শান্তি বজায় রাখা, শরীরের জায়গাকে কন্ট্রোল করা, স্পেশালি মুখমণ্ডল এবং গলা পর্যন্ত অংশকে
যতটা সম্ভব ঠিক রাখা যায় সেটা চেষ্টা করবেন। এবং মানুষের সাথে যখন কথা বলবেন খুব সফটলি কথা বলবেন। দেখুন, সত্যি কথা বলবেন না, সেটা যদি খুব কড়াও হয় সেটা নিয়ে ভাববেন না, চেষ্টা করবেন কড়া না বলার, যে খুব কর্কশ বাক্য প্রয়োগ না করার, কিন্তু সত্যি বলতে কারোর কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার পড়ে না, সেটা বলে দেবেন। কিন্তু কাউকে হেয় করার জন্য কথা বলা সেটা কিন্তু ডিফারেন্ট, তো সেটা করবেন না। যেহেতু রাহুর দৃষ্টি আছে, তো আপনার মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি হতে পারে যে মানুষকে একটু হেয় করে কথা বলা, সেটা প্লিজ করবেন না। তো এই সময় যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে টাকা পয়সা যদি ইনভেস্টের ক্ষেত্রে হয় একটু ডেফার করে যান কটা দিন, জাস্ট 10 তারিখের পরে ফেব্রুয়ারির করুন। যদি যারা ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা চিন্তা করেও করছেন সেটারও অনেকটা সময় আছে, তারপরে করবেন, এর মধ্যে করবেন না। বা করলে খুব বুঝে শুনে ভাবনা চিন্তা করে, আপনার যদি বাস্তবিক হরোস্কোপ সম্পর্কে নিজের জানা থাকে সেটা বুঝে করবেন, সেটা বেটার হবে। শরীরের প্রতি যত্ন নেবেন, এবং মঙ্গল যেহেতু অ্যাসেন্ডেন্টের মধ্যে ঢুকছে আপনার, এবং শুক্র অলরেডি রয়েছে, তো মাথাকে খুব শান্ত রাখার চেষ্টা করবেন, নার্ভের উপরে বেশি প্রেশার দেবেন না, এবং যদি কোনো উল্টোপাল্টা চিন্তা মাথায় আসে তো সেটার থেকে বেরোনোর জন্য যোগা প্রাণায়াম কিন্তু করতে পারেন, আপনার জন্য একনিষ্ঠ জিনিস আছে এই মুহূর্তে। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, 6-9 প্ল্যানেট হচ্ছে বুধ, সে আপনার লগ্নে বকরি হচ্ছে অলরেডি, সেখানে শনি রয়েছে, সেখানে রবি গিয়ে ঢুকবে 14 তারিখ। তো একটা ডাম ডেটা তৈরি হবে ওখানে, অনেকগুলো প্ল্যানেট একসাথে বসে, এবং দ্বাদশে মঙ্গল এবং শুক্র থাকবে। তো ভেরি কেয়ারফুল কথাবার্তা বলার ক্ষেত্রে, শারীরিক জায়গায় কন্ট্রোল রাখবেন। আপনার সুবিধা একটি আছে যে বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে রয়েছে, আপনাকে কিছুটা গতি অবশ্যই দিয়ে যাবে, এবং শনিও উচ্চ গতিতে রয়েছে। শনি আর বুধ যদি ক্রস করে যেত, অর্থাৎ এমন যদি হতো যে বুধ ক্রস করে বকরি হয়ে নেমে আসছে, তাহলে একটু বেশি গন্ডগোল হতো আপনার ক্ষেত্রে, তো সেটা হচ্ছে না। বাট পিতা বা পিতৃতুল্য ব্যক্তির স্বাস্থ্যের জায়গা নজর রাখবেন। অফিসের বসের সাথে কোনো ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। কোনো রকম আর্গুমেন্টেটিভ নেচার বা এই ধরনের জিনিস যদি আপনার মধ্যে থাকে, কোনো নার্ভের প্রবলেম, কন্ট্রোল ক্ষমতা কম, তাহলে চেষ্টা করবেন কোনো অভিজ্ঞ লোকের, অন্তত কারোর পরামর্শ শোনা। হ্যাঁ, কলিযুগে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো বিজ্ঞ প্রাজ্ঞ লোকের পরামর্শ শোনা। অধিকাংশ লোকই শোনে না। আমার সামনে বসেই অনেক লোক হ্যাঁ হ্যাঁ করবো, হ্যাঁ ঠিক আছে বলে, আমি জানি, বুঝতে পারছি লোকটা আমাকে মিথ্যে কথাই বলছে, মিথ্যে বলছে না মানে আমার থেকে পালানোর চেষ্টা করছে ওই মুহূর্তে অ্যাকচুয়ালি, কিন্তু করে। তো এটা খারাপ দশায় কিন্তু বেশি করে। তো সেটা থেকে একটু চেষ্টা করবেন যে যতটা সম্ভব কথা শুনে চলা। কথা শুনলে যদি বিরাট লোকসানও হয়, সেই লোকসানটা আপনার নিজের বুদ্ধি অ্যাপ্লাই করার জন্য যে লোকসান, তার থেকে কম হবে, এটুকু বলতে পারি, যদি একান্ত সে ফ্রডিউলেন্ট কেউ না হয়। আর যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে সন্তানদের ক্ষেত্রে, যেহেতু 5th হাউসে রাহু রয়েছে, সন্তানদের একটু যত্ন নেবেন, এবং তাদের সাথে ব্যবহার মধ্যে কোনো কর্কশতা কখনো আনবেন না। অন্যায় করলে তাকে বোঝাবেন, ইগোকে গেট ডাউন করবেন যতটা সম্ভব। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, 5-8 হচ্ছে বুধ, তো সে দ্বাদশে বকরি হচ্ছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে একদম স্পেসিফিক্যালি ডেট বা ধার নেওয়ার জন্য আদর্শ সময়। যারা একটু ধার করতে, কুম্ভ লগ্নের লোকেদের একটু ইগো প্রবলেম থাকে, তো সে ফট করে কারোর কাছে ঝুঁকতে পারে না, বা তার মনে হয় যে দরকার নেই, আমি হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন বা ধার নেওয়ার প্রয়োজন হয়, সে নিতে পারেন, ব্যাংকের কাছে অ্যাপ্লাই করতে পারেন। একটু ডেফার হবে, কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি একান্ত খুব খারাপ দশায় বা খারাপ কোনো প্ল্যানেটারি গোচরে আপনার ছকের সাপেক্ষে যদি না হয়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। কোনো জায়গায় বাজার অর্থনীতিতে যারা টাকা পয়সা বিনিয়োগ করেন, এ সমস্ত জায়গায় বুধ যেহেতু আপনার 5th হাউসের লর্ড, দ্বাদশে গিয়ে বকরি হচ্ছে লগ্নপতিকে সাথে নিয়ে, তো চেষ্টা করবেন স্পেকুলেটিভ মানি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে, যারা বাজার অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞতা রাখে তাদের সাথে কথা বলে তারপরে কাজটা করা, না হলে কিন্তু পয়সা লস হতে পারে।
সন্তান এবং হেলথের দুটো জায়গাকেই নজর রাখবেন, স্পেশালি ব্লাড প্রেশার এবং সুগার। যাদের বয়স 45-এর উপরে তারা অর্থোপেডিক জায়গাকেও খুব বেশি রকম যত্ন নেবেন। লাস্ট মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, মায়ের জায়গা, বিবাহের জায়গা, এবং আপনি যদি কোনো ক্রিয়েটিভ বিজনেসের সাথে যুক্ত থাকেন তার জায়গাকে নজর রাখবার চেষ্টা করবেন। এবং পায়ের, আমাদের হাঁটু থেকে পায়ের পাতা ফিট পর্যন্ত অংশে যদি কোনো চোট আঘাত লাগে সেটা থেকে নিজেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ডক্টর দেখাবেন এবং প্রপার ট্রিটমেন্ট যাতে হয়। যাদের আইজে প্রবলেম আছে, কোনো অপারেশন করার কথা ভাবছেন, আইজ মানে শুধু নট অনলি আইজ বা এইটুকু অংশের মধ্যে যাদের প্রবলেম আছে তারা চেষ্টা করবেন প্রপারলি ডক্টর দেখিয়ে জাজ করে তারপরে ট্রিটমেন্টটা শুরু করে দেওয়ার। এবং শরীরের ক্ষেত্রে, সার্বিক শরীরের মধ্যে কিন্তু একটু দুর্বলতা আসবে, তো সেটাকে কাটানোর জন্য যা করা উচিত সেটা করবেন। বিশেষ করে রবি যতদিন পর্যন্ত এই ঘরটাকে, বুধকে ক্রস করে না যাচ্ছে, অর্থাৎ বুধ তো নিচের দিকে নামবে, রবি সামনের দিকে এগোবে, দুজনের একটা মিটিং প্লেস হয়ে যখন মোটামুটি ধরুন 10 দিন মতন পরে, এই 14 তারিখের 10 দিন পরে দেখা যাবে 25-26 তারিখ অ্যাকচুয়ালি ক্রসিংটা হয়ে যাবে। তো সেই সময়টা পর্যন্ত একটু সাবধানে বেশি থাকবেন, নাহলে কিন্তু সামগ্রিক একটা হেলথের ব্রেকডাউন, দৌড়বল, শুয়ে আছেন, ভাল লাগছে না কিছু, একটা এনার্জি লস, একটা পারপাসলেসনেস সিচুয়েশন এরকম তৈরি করতে পারে। তার সাথে কিছুটা মেন্টাল হতাশাও তৈরি করতে পারে, কারণ 9th হাউসে কেতু আছে, তো কেতু যেই না একা হয়ে যাবে, মঙ্গলের থেকে মঙ্গল যেই না বেরিয়ে যাবে, ও আবার কিন্তু সমহিমায় ফিরে আসবে, নিজের ফলটা দেওয়ার চেষ্টা করবে তখন পুরোপুরি। সেটা কিন্তু ডিপ্রেশনের কারক, কারণ অলরেডি ও শনির নক্ষত্রে রয়েছে। তো সেটা আপনার শনি আবার পঞ্চম হাউসের মানে 5th হাউসের নক্ষত্রে রয়েছে, চন্দ্রের নক্ষত্রে, তো একটু ডিপ্রেশন থেকেও বেঁচে থাকবেন। অ্যাজ এ হলেই গোচর কিন্তু খারাপ নয়, তবে নিজের ইগো কন্ট্রোল করবেন, কোনো ভুলভাল খবরের আয়তায় পড়বেন না, বা মানুষকে প্যানিক করা বা এসবের দরকার নেই। অলরেডি একটা প্যান্ডেমিক সিচুয়েশনে 3rd ওয়েভের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, লোককে বিরক্ত করা, বিব্রত করার প্রয়োজন নেই। আমি আপনাদের অনেকবার বলেছি, আপনারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করবেন। এটা হচ্ছে এই যে ওয়েভটা হবে, এটা ছোট প্ল্যানেটের জন্য ঘটছে অ্যাকচুয়ালি, তো এর প্রভাব যে খুব মারকত্বযুক্ত তা নয়। যাদের ইমিউনিটি পাওয়ার কম আছে তারা হয়তো একটু বেশি রকম এফেক্টেড হতে পারে, না হলে কিন্তু খুব খুব ব্যভিচারী বা অমিতাচারী লোক ছাড়া কিন্তু এই সময় কারোর সমস্যা হওয়ার কথা নয়, বা বয়স্ক এবং বাচ্চা, যেহেতু বুধ এবং শনি একসাথে থাকবে, তো এজেড লোক এবং বাচ্চা এদের থেকে কিন্তু সাবধান থাকবেন। বাইরে টাইরে বেরোলে একদম প্রপারলি স্যানিটাইজড হয়ে তারপরে বাচ্চাদের কাছে যাবেন, এগুলো মিনিমাম। এবং রাস্তায় ঘুরে কেউ দেখছে না, মাস্কটা নামিয়ে নিলাম, ওটা করবেন না দয়া করে। এই পাপ কাজগুলো ছোট ছোট করে জমে একটা বড় পাপ হয়, এবং তার থেকে এইরকম শাস্তি হয়। হ্যাঁ, করবেন না। এবং শাস্তিটা কিন্তু অধিকাংশ ইনোসেন্ট লোক দেয়, যারা অধিকাংশই মনে করুন যে ডেইলি ওয়েজ যাদের আছে, তারা যে সবাই খুব মেনে চলে তাও নয়, তাদের মধ্যেও প্রচুর ব্রিচ অফ ল আছে, কিন্তু তারা অনেক সময় তাদের ধরুন অল্প শিক্ষা বা সচেতনতার জন্য তারা করেন। কিন্তু আমি অনেক লিটারেট লোককেও দেখেছি, অনেক সফিস্টিকেটেড লোককেও দেখেছি ব্রিচ করার। অন্যায় করাটা হচ্ছে এক ধরনের প্রবণতা, সেই প্রবণতাটা যদি মানুষের মধ্যে থাকে সে করবেই, তাকে কিছুতেই আটকানো যাবে না। তো সেই জন্য লিবার্টি দিয়ে দেখতে হয় যে অ্যাকচুয়ালি মানুষ কতটা অপরাধ করতে পারে। সেটা যদি দেখা যেত তাহলে দেখা যেত অনেক লোকই সেই আয়তায় আর কি চলে আসছে। ভালো থাকবেন প্রত্যেকে। আর আমি রবির গোচর নিয়েও বলবো, যেটাও খুব ইম্পর্টেন্ট গোচর। দেখছি শরীরটা ঠিক হলে 2-3 দিনের মধ্যে করা যায় কিনা। ভালো থাকবেন।